আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পঞ্চম নাম্বার ক্লাসটি করব। আজকে ক্লাসে আমরা জানতে পারবো রিলেশনাল অপারেটরস কী, লজিক্যাল অপারেটরস কী এবং কন্ডিশনাল স্টেটমেন্ট কী, এবং এইগুলোর বেসিসে আমরা 5টা সি প্রোগ্রামিং দেখব, যেগুলোর অ্যালগরিদম এবং ফ্লোচার্টও দেখব এবং কিছু হোমওয়ার্ক দেখব আমরা। তাহলে আমি মাহমুদুল হাসান, আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তাহলে শুরু করা যাক। আমরা যে 5টা সি প্রোগ্রাম দেখব এগুলো কি কি এটা আমরা একটু এক নজরে দেখে নিই, পরবর্তীতে আমরা যাতে এগুলা বুঝতে পারি। 1 নাম্বার আমরা দেখব সংখ্যা, কোন একটা সংখ্যা জোড় কিনা নাকি বিজোড়। আমরা একটা সংখ্যা যদি নেই পূর্ণ সংখ্যা, সেটা জোড় নাকি বিজোড় সেটা নির্ণয় করার জন্য একটা সি প্রোগ্রাম দেখব। এরপর আমরা দেখব দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা। দুইটা সংখ্যা নিব আমরা, ওইটার মধ্যে দুইটা সংখ্যা যদি ইনপুট নেই এটার মধ্যে বড় সংখ্যাটা আমরা আউটপুট হিসেবে পাবো। এরকম একটা সি প্রোগ্রাম করব অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সহকারে। এরপর দেখব আমরা তিনটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা একটা সি প্রোগ্রাম দেখব। এরপর আমরা স্টুডেন্টের যে নাম্বার দিয়ে গ্রেড নির্ণয় করা হয় 0 থেকে 100 পর্যন্ত, এটার A+, A, B, C, F এরকম যে গ্রেডগুলো থাকে এগুলোর নির্ণয়ে সি প্রোগ্রাম দেখব। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে লিপ ইয়ার নির্ণয়। এটা প্রায় পরীক্ষার মধ্যে আসে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। এখানে যা 5টা আনছে সবগুলো 5 স্টার দেওয়া যায়, এরকম সি প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি রিলেশনাল অপারেটর। আজকে রিলেশনাল অপারেটর কাকে বলে? রিলেশনাল অপারেটর হচ্ছে যা দুটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক নির্ণয় করে, যেমন সমান কিনা, বড় কিনা, ছোট কিনা। যদি এগুলোর ফলাফল সত্য হয় তাহলে 1 থাকে অথবা ট্রু থাকে, আর মিথ্যা হলে ফলস থাকে অথবা শূন্য থাকে। তাহলে রিলেশনাল অপারেটরগুলো কী কী আমরা দেখি। তাহলে আমি অন্য কালার নিই। ওকে, রিলেশনাল অপারেটরের মধ্যে দুটা ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। এই দুটো ইকুয়াল চিহ্নের মানে কি বোঝায়? আমরা তো সাধারণত ইকুয়াল এটা দেখেছি, তাই না? এই দুইটা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা কম্প্যারিজনের জন্য ইউজ হয়, আর এইটা ইউজ হয় হচ্ছে অ্যাসাইন করার জন্য, অ্যাসাইনমেন্টের জন্য, কোনো একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য এই ইকুয়াল চিহ্নটা ইউজ হয়, অ্যাসাইন। আর এটা হচ্ছে কম্প্যারিজনের জন্য, তার মানে কি দুটি সংখ্যা সমান কিনা সেটাই পরীক্ষা করার জন্য এই সাইনটা ইউজ করা হয়। সমান হলে ফলাফল সত্য, আর সমান না হলে ফলাফল মিথ্যা হয়। আর এটা দ্বারা কী বোঝায়? এটা দ্বারা বোঝা হচ্ছে নট ইকুয়াল, এটাকে বলে এই সাইনটাকে। দুটি সংখ্যা অসমান কিনা সেটি পরীক্ষা করা হয়। অসমান হলে ফলাফল সত্য হয়, আর সমান হলে ফলাফল মিথ্যা হয়। আর এটা হচ্ছে গ্রেটার দেন সাইন, আর এটা গ্রেটার দেন ইকুয়াল, আর এটা লেস দেন ইকুয়াল, এটা লেস দেন এটা, আর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। তার মানে গ্রেটার দেন দ্বারা কোনটা বড়, যেমন দুটি সংখ্যার মধ্যে বাম পক্ষ যদি ডান পক্ষের চেয়ে বড় হয় তখন সেটা এই চিহ্ন দিয়ে আমরা পরীক্ষা করি। ঠিক আছে, বাম পক্ষ যদি বড় হয় তাহলে ফলাফল সত্য আসবে, আর যদি না হয় তাহলে ফলাফল মিথ্যা আসবে। এটা একটু লেখা কম বোঝা যাচ্ছে, আমি অন্য একটা কালার নেই। ওকে, আর এইটা গ্রেটার দেন ইকুয়াল, দুটি সংখ্যার মধ্যে বাম পক্ষ যদি ডান পক্ষের চেয়ে বড় অথবা সমান হয়, মানে সমান কিনা সেটা পরীক্ষা করার জন্য এটা ইউজ হয়। বাম পক্ষ যদি বড় হয় অথবা ডান পক্ষে সমান হলে ফলাফল সত্য আসবে, আর না হলে ফলাফল মিথ্যা আসবে। আর লেস দেন ইকুয়াল সাইন দ্বারা বোঝায় দুটি সংখ্যার মধ্যে বাম পক্ষ ডান পক্ষের চেয়ে ছোট কিনা সেটি পরীক্ষা করা হয়। বাম পক্ষ যদি ছোট হয় তাহলে ফলাফল সত্য, আর তা না হলে ফলাফল মিথ্যা হয়। এরপর লেস দেন ইকুয়াল মানে বোঝায় দুটি সংখ্যার মধ্যে বাম পক্ষ যদি ডান পক্ষের চেয়ে ছোট অথবা সমান কিনা সেটি পরীক্ষা করার জন্য এটা ইউজ হয়। বাম পক্ষ যদি ছোট হয় তাহলে অথবা ডান পক্ষে সমান হলে ফলাফল সত্য আসবে, এই অপারেটর থাকলে আর কি। তা না হলে ফলাফল মিথ্যা আসবে। আশা করি বুঝতে পারছি আমরা এগুলো। এরপর আমরা যাব লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরটা কি? ঠিক আছে, লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটা। এই তিনটা হচ্ছে লজিক্যাল অপারেটর। একটা হচ্ছে আমরা
অ্যান্ড গেট, তৃতীয় অধ্যায়ে আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই লজিক্যাল এগুলাকে বলে, এগুলো অ্যান্ড গেট হইলে এগুলো যদি গেট হয় তাহলে মৌলিক গেট বলে, মৌলিক লজিক গেট বলে আর কি, লজিক গেট বলে। এখানে যেহেতু আমরা অপারেটরের জন্য ইউজ করতেছি সেজন্য আমরা এটা এভাবে লিখব। অ্যান্ডের জন্য লিখব হচ্ছে লজিক্যাল অ্যান্ডের জন্য এটা, আর লজিক্যাল অরের জন্য সাইন লিখবো এটা, আর লজিক্যাল নটের জন্য সাইন লিখবো এটা। লজিক্যাল অ্যান্ড মানে কি বোঝায়, দুটি শর্তই যদি সত্য হয় তবে ফলাফল কি হয়, সত্য হয়। কীরকম আমি যদি একটু বোঝাই, আমরা কোথায় লিখবো, হ্যাঁ এদিকে লিখি, আচ্ছা এখানে লিখি, ছোট্ট করে লিখে দেই। এটা লিখলাম হচ্ছে আমরা এ বি দুটা যদি ইনপুট নিই, এ বি এই দুটো ইনপুট নিলে অ্যান্ডের ক্ষেত্রে হবে কি, অ্যান্ডের ফলাফল, এটা ফলাফল দিলাম, যদি শূন্য থাকে এটাও শূন্য থাকে, বিও শূন্য, তাহলে এটা শূন্য হবে। ওয়ান, শূন্য আর ওয়ান থাকলে কিন্তু এটা তখনও শূন্য, ওয়ান আর শূন্য থাকলে তখনও শূন্য, আর ওয়ান আর ওয়ান থাকলে তখন হবে ওয়ান ফলাফল। বুঝতে পারছি এটা, আশা করি। এটা আমি পরবর্তীতে স্লাইডে নিয়ে আসছি, ওখানে দেখাবো এটা কি। সে আবার লজিক্যাল, এটা তো অ্যান্ডের ক্ষেত্রে হয়, অরের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা যদি কি হয়, অরের ক্ষেত্রে হয় কি, এটা যদি অর হয়, আমি অরের জন্য দিই, অর হইলে এটা যদি অর হয় তাহলে যে কোনো একটা যদি ওয়ান হয় তবে ফলাফল ওয়ান আসবে, অর্থাৎ যে কোনো একটি শর্ত যদি সত্য হয় পুরো শর্ত সত্য হবে, যে কোনো একটি শর্ত, ওয়ান মানে সত্য বোঝাচ্ছে, ট্রু। আর যদি নট হয়, নটের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা থাকে, আমি মুছে দিই, নটের ক্ষেত্রে থাকবে শুধু দুইটা, অবশ্যই এগুলো লিখে নিয়ে আসছি। যদি জিরো থাকে তাহলে এটা বি হবে না, এখানে বি থাকবে না। জিরো থাকলে ওয়ান হবে, অর্থাৎ শর্তকে উল্টায় দিবে, ট্রু থাকলে ফলস হবে, আর ফলস থাকলে ট্রু হবে, ট্রু থাকলে ফলস হবে। এটাই হচ্ছে নটের চিহ্ন। আশা করি লজিক্যাল অপারেটরটাও বোঝা গেছে। তাহলে লজিক্যাল অপারেটরের কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলা আমরা যখন কোড করব তখন বুঝতে পারবো আর কি। আমি কোডটা বোঝাই দিই, যেহেতু লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে এভাবে ইউজ করা হয়, ইফ কন্ডিশনের মধ্যে ইউজ করছে। এখানে যদি আমি যদি দেই এ সমান 5 বি সমান 10, ওকে, তাহলে এখানে এ সমান 5 শূন্য চাইতে বড়, এখানে কন্ডিশন বলছে কি এ গ্রেটার দেন শূন্য, জিরো, লজিক্যাল অ্যান্ড দিয়ে এরপর দিল বি গ্রেটার দেন জিরো, তার মানে এখানে এর মানটা শূন্য চাইতে বড়, ঠিক আছে, 5 তো বড়, ট্রু, তাহলে 1 ধরা যায়। আর বি এর মান শূন্য চাইতে বড়, এটাও ট্রু, 1 ধরা যায়। মানে দুইটাই যদি ট্রু হয় অ্যান্ডের ক্ষেত্রে তখন হবে এটা ট্রু, ওকে, এটা 1 তখন ট্রু। কিন্তু ব্যাপারটা এই তো এখানে দেওয়াই আছে, আমি এটা আবার লিখতে গেছি কেন, এখানে এই জিনিসটাই দেওয়া আছে। এরপরে লজিক্যাল অরে কিন্তু এরকম না জিনিসটা, এর মান দেওয়া আছে -5, বি এর মান দেওয়া আছে 10, হ্যাঁ, তখন কিন্তু এর মানে বেলায় সত্য না, ফলস, এটা ফলস, বি এর বেলায় কিন্তু সত্য 10, তার মানে ট্রু। তাহলে সত্য মিথ্যা দুটাই, 0 1 হলে আমরা কি দেখলাম, 0 1 হইলে 1 হয় অরের বেলায়, যে কোনো একটা যদি ট্রু হয় তখন কন্ডিশন ট্রু হবে, এখানে যেটা বলছে। মানে কোডটা এখানে একটা জিনিস বলে দিই, এটা দ্বারা বোঝায় সিঙ্গেল লাইনে কমেন্ট আউট করার জন্য এটা ইউজ করা হয়। এটা ওই এই চিহ্নগুলো দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে যদি আমরা কোনো লেখা লিখি তাহলে সেটা কোডের মধ্যে কোনো ইফেক্ট ফেলবে না, মানে কম্পাইলার বুঝে নেবে এই লাইনে যে লেখাগুলো আছে ওগুলো সে প্রিন্ট করবে না। আর ডাবল লাইনের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হয়,
বা ডাবল বা দুইয়ের দিই ও দেখলাম এই লাইনও লিখলাম এই লাইনও লিখলাম, তাহলে এটা ইউজ করে আর কি। ওকে, এরপরে অ্যান্ডের ক্ষেত্রে লজিক্যাল অ্যান্ড শর্তকে উল্টাই দিবে। তার মানে এখানে যদি একটা কন্ডিশন থাকে এ সমান দিল কত, এখানে যেমন দিল এ সমান 0 দিল, তাহলে এ সমান 0 হইলে সে কী করবে, এ সমান 1টাকে, হ্যাঁ এ সমান এটা তো যদি ট্রু হয়, নট ইকুয়াল এ মানে বোঝাচ্ছে এটা যদি ট্রু হয় তাহলে সে কী করবে, ফলসটা আউটপুট হিসেবে দিবে, ঠিক আছে না। এটাই এই যে এখানে আমরা ট্রুথ টেবল দিয়ে যেগুলো দেখলাম 0 0 হলে অ্যান্ডের ক্ষেত্রে 0, শুধুমাত্র কখন হবে অ্যান্ডের ক্ষেত্রে সত্যটা 1 1 হলে তখন হবে এটা, আর এখানে যে কোনো একটা 1 হইলে তখন ফলাফল 1, এটাই ঠিক আছে এরকম। আর নটের বেলায় তো 0 আর থাকলে 1, অর্থাৎ ফলস থাকলে ট্রু, ট্রু থাকলে ফলস, এভাবেই হবে। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে যাব, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কি? হ্যাঁ, আমরা আমাদের এনসিডিবি বইয়ের অনুসারে যদি বলি তাহলে ইফ আছে আমাদের, ইফ এলস আছে, ইফ এলস ইফ আছে, এটা ইউজ হয় না, তাহলে সুইচও তেমন ইউজ হয় না। আমরা এই তিনটা দিয়ে কাজ করতে পারবো। তাহলে এইগুলো কি, এগুলো কীভাবে কাজ করে আমরা একটু দেখি। কন্ডিশনাল স্টেটমেন্টটা কি? কন্ডিশনাল স্টেটমেন্ট এমন কোড যেগুলোর মাধ্যমে কোনো শর্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যায়। যদি শর্ত সত্য হয় নির্দিষ্ট একটা কাজ করবে, আর যদি সত্য মিথ্যা হয়, যদি মিথ্যা হয় তাহলে অন্য কাজ বা কিছুই না। হ্যাঁ, এরকমই। তাহলে ইফ কখন ইউজ করা হয়? একমাত্র যদি কোনো শর্ত থাকে, সরি শর্ত সত্য হইলে, একমাত্র শর্ত একটা যদি শর্ত দেওয়া থাকে ওইটা যদি সত্য হয় তাহলে ইফ। আর শর্ত যদি শর্ত হলে একটা কাজ করবে আর না হলে অন্য কাজ করবে, তখন হবে ইফ এলস। এলস ইফের ক্ষেত্রে কীরকম, একাধিক শর্ত চেক করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, আর নেস্টেড ইফ জানার জন্য আমি বলে দিই, ভেতরে আরেকটি শর্তকে চেক করার জন্য, আর সুইচ একাধিক নির্দিষ্ট মান যাচাই করার জন্য। আমরা তো এগুলো কিছুই বুঝি নাই, হিজিবিজি লাগতেছে সব। আমরা উদাহরণসহ যখন দেখবো এখানে তখন আমরা এগুলো বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা দেখি ইফ স্টেটমেন্ট কখন হয়। শর্ত যদি সত্য হয় তাহলে নির্দিষ্ট ব্লক চালাবে, যেমন ইফের মধ্যে কন্ডিশন লিখবো, ইফ লেখার নিয়ম। এরপর আমরা এখানে স্টেটমেন্টটা লিখবো, ঠিক আছে। আমরা ইন্টিজারে নিলাম 20 নিলাম, এইজ নিলাম 20 নিলাম, ইন্টিজার ভ্যালু। তাহলে আমরা কন্ডিশন দিচ্ছি হচ্ছে, আমরা এইজ নিচ্ছি কত, এইজ ইকুয়াল 20 নিচ্ছি। কন্ডিশন হচ্ছে এজ যদি 18 চাইতে সমান অথবা বড় হয়, হ্যাঁ, তখন সে প্রিন্ট করবে অ্যাডাল্ট, ইউ আর অ্যাডাল্ট, এভাবে প্রিন্ট করবে। অথবা ইউ ক্যান বোট, এরকম ইউ আর অ্যাডাল্ট, এটা প্রিন্ট করবে, অন্যথায় সে এটা প্রিন্ট করবে না, ঠিক আছে। এটাই এখানে যেটা বলা হয়েছে এটাই। এরপর সে ইফ এলস স্টেটমেন্ট, শর্ত সত্য হলে এক কাজ করবে, মিথ্যা হলে আরেক কাজ করবে, ঠিক আছে। সত্য যদি শর্ত যেটা, এটা যদি সত্য হয়, ট্রু হলে কোডটা চালাবে, আর ফলস হলে সে ফলসটাই বলবে। এবং যেমন এখানে যদি আমি একটা দিলাম 11 একটা নাম্বার দিব, এটাকে বললাম হচ্ছে একটা শর্ত দিয়ে দিলাম, এটা জোড় হবে কিনা, জোড় হওয়ার শর্তটা কি, দুই দ্বারা বাক্সের যদি শূন্য হয়, দুই দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটা জোড় না বিজোড় আমরা নির্ণয় করব। তাহলে এটা জোড় না বিজোড়, প্রথমে সে ইফ কন্ডিশন দিয়ে তার শর্তটা লিখবে, শর্তটা লেখার পরে এখানে একটা প্রিন্ট করবে, প্রিন্ট অ্যাপ দিয়ে প্রিন্ট করবে। প্রিন্ট অ্যাপ কখন এই প্রিন্টটা কখন দেখাবে, এটা যদি সত্য হয়, এটা যদি ট্রু হয়, ঠিক আছে। যেমন এখানে 5 নিল একটা ইন্টিজার নাম্বার, এটা একটা কন্ডিশন দিয়ে দিল, এটা মডুলাস চিহ্ন, মডুলাস হচ্ছে বাক্সেস নির্ণয় করার জন্য, দুই দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয়, শূন্য আসে এটার মান, তখন এটা ইভেন নাম্বার হবে। 5 তো দুই দ্বারা বিভাজ্য না, তার মানে এটা ফলস আসছে, অর্থাৎ এটা না, এরপরে যাবে, এটা যখন সত্য না তখন পরবর্তী স্টেপে যাবে সে, তাহলে অড নাম্বার হবে।
হয় ইভেন না হয় অড, এইভাবে। এরপরে এলস ইফটা একাধিক শর্ত চেক করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন আমরা যে গ্রেড নির্ণয় করি না, গ্রেড নির্ণয় করার জন্য ক্ষেত্রে আমরা বললাম সে যদি 80-র উপরে পায় তাহলে এ প্লাস, হ্যাঁ, তারপরে 70-এর উপরে পাইলে এ, তারপর হইল এভাবে একটা গ্রেড নির্ধারণ করি না। সেমভাবে এখানেও এরকম, যদি প্রথম একটা কন্ডিশন দিল, এই কন্ডিশন যদি মিলে তাহলে ওটা এ প্লাস ধরবে, আর এই কন্ডিশন না মিললে এরপরটাতে যাবে, এরপরটা যদি মিলে, প্রথম কন্ডিশন যদি মিলে সেটা প্রিন্ট করবে, আর দ্বিতীয় কন্ডিশন যদি এটা না মিলে দ্বিতীয় কন্ডিশনে মিললে এটা প্রিন্ট করবে, আর না হয় তৃতীয় কন্ডিশনটা প্রিন্ট করবে, এভাবেই যায় আর কি। এখানে কতগুলো গ্রেড সিস্টেম দেওয়া হচ্ছে, এগুলো আমরা দেখব হচ্ছে পরবর্তী যেই কোডগুলো আনছি 5টা সি প্রোগ্রামিং, ওইখানে আমরা গ্রেড নির্ণয়টা দেখব। আর নেস্টেড ইফ এলস আর সুইচ স্টেটমেন্টগুলো আমরা জাস্ট জানার জন্য দেখে নেই, মনে রাখার তেমন একটা প্রয়োজন নাই, যদি চলে আসে তাহলে তো করার কিছু নাই। ইফ বা এলসের ভেতর আরেকটি ইফ ব্যবহার করা, নেস্টেড ইফ মানে ইফ এলসের মধ্যে যদি আরেকটা ইফ ইউজ করি তখন, যেমন এখানে দিলে ইন এ সমান 5 বি সমান 10, তাহলে এ গ্রেট লেস দেন বি, বি এর সাথে এ ছোটো, এটা সত্য না? যদি এরকম হয় তাহলে এ যদি বি এর সাথে ছোটো হয়, বি সমান 10 কী করো, প্রিন্ট করো। তাহলে এটা আবার আরেকটা জিনিস বলে দিচ্ছে, সরি আরেকটা জিনিস, দুইটা কন্ডিশন দিচ্ছে, একটা হচ্ছে এই কন্ডিশন, এই কন্ডিশন যদি সত্য হয় এই কন্ডিশনে যাবে, তাহলে বি সমান 10, হ্যাঁ, এরপর বলবে বি ইজ 10 অ্যান্ড গ্রেটার দেন এ, এতটুকুই। মানে এখানে একটা ইফ ইউজ করছে, এর ভিতরে আরেকটা ইফ ইউজ করছে। সুইচ স্টেটমেন্টের বেলায় কি হয়, নির্দিষ্ট একটি মানের উপর ভিত্তি করে বিভিন্ন কেস চালায় সুইচ স্টেটমেন্ট। যেমন একটা ড্যা নিলাম 3, হ্যাঁ, এটা কোন ড্যা সেটা আমরা প্রিন্ট করার জন্য এটা ইউজ করব, ঠিক আছে? তাহলে এটা লেখার নিয়ম এইভাবেই লিখে সুইচ দিয়ে এক্সপ্রেশনটা দিবে, কোনটা ড্যা হিসেবে হলে ড্যা, কেস 1-এ ভ্যালু 1 দিবে, এরপর প্রিন্ট করবে কোডটা, তারপরে ব্রেক যাবে। অবশ্যই এখানে সেমিকোলনগুলো ইউজ করতে হবে, আর এখানে কোলন, এরকমভাবে কোডগুলো লাগে আর কি। আমরা এদিকে বেশি বিস্তারিত যাচ্ছি না, কারণ আমাদের এগুলো নেই। এরপর আমরা শিখব হচ্ছে সংখ্যা জোড় না বিজোড়, তারপর দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা, ছাত্রের নম্বর দিয়ে গ্রেড নির্ণয় আর লিপ ইয়ার, ঠিক আছে? আমরা প্রথমে কোনো একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা যাচাই করার জন্য আমরা লিখব। যেমন আমরা লিখলাম 50, 50টা কখন জোড় হবে? 2 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তখন এটা কি হবে, এরকম না? 2 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তখন কি হবে, নিঃশেষে বিভাজ্য। তাহলে নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য আমরা যেটা বাকশেষের একটা পাইছিলাম না, চিহ্ন, বাকশেষ নির্ণয় করে, এটা হচ্ছে মডুলাস চিহ্ন, মডুলাস, এটা দিয়ে কি করে, বাকশেষ নির্ণয় করে। তাহলে আমাদের কন্ডিশনটা কীরকম হবে আমরা একটু আগেও দেখলাম। এটা মানে আমরা একটা নাম্বার নেব, n নিলাম, n ইকুয়াল না, n-কে কী দ্বারা ভাগ করতে হবে? আমরা যদি n নেই, n-কে নিঃশেষে বিভাজ্য হইতে হবে 2 দ্বারা, তখন সে ইকুয়াল, এটার মান যদি 0 আসে তখনই সেটা জোড় হবে, আর না হলে কি হবে? তাহলে একটা যদি দুটো শর্ত থাকলে ইফ এলস ইউজ করতে হবে আমাদের, তাই না? তাহলে আমরা প্রবলেম সলভিং পার্টটা শেষ করলাম। এরপরে আমরা অ্যালগরিদম শুরু করব। অ্যালগরিদমের জন্য আমরা প্রথমেই স্টেপ 1-এ কি লিখব? স্টেপ 1-এ আমরা শুরু করব, ঠিক আছে না? স্টেপ 1-এ আমাদের কাজ কি? আমাদের শুরু করতে হবে, তাই না? 1 নম্বর আমরা লিখি স্টেপ 1 শুরু
করো শুরু করো। স্টেপ 2, স্টেপ 2তে আমরা কি লিখব? স্টেপ 2তে আমরা একটি সংখ্যা ইনপুট নিব, ঠিক আছে না? একটি সংখ্যার ইনপুট নেব, একটি সংখ্যা ইনপুট নেব। এর অথবা আমরা কমান্ড করতে পারি একটি সংখ্যা ইনপুট নাও নাম, এন অথবা নাম দিয়ে নিলাম, আমি নাম দিয়ে নিলাম। ওকে, স্টেপ 3 আমরা যে কোনো কিছু দিতে পারবো এখানে। স্টেপ 3তে বললাম যদি কন্ডিশন যেহেতু আসবে, যদি নাম পার্সেন্টেজ to is equal 0, মানে এইটার মানটা এইটার সাথে কম্পেয়ার করা যায়, এটার মান যেটা হবে এটা 0 হবে, এটাই হয়। তাহলে জোড় সংখ্যা প্রিন্ট করো, প্রিন্ট, ঠিক আছে। এরপর স্টেপ 4-এ কি থাকতেছে? স্টেপ 4-এ থাকবে আমরা না হলে কি করব, যদি এটা না হয়, জোড় না হলে না হলে বিজোড় সংখ্যা প্রিন্ট করো, অড নাম্বার আর কি, বিজোড় সংখ্যা প্রিন্ট করো, প্রিন্ট করো। স্টেপ 5, তাহলে শেষ করো। আমরা এইটুকু তো আশা করি বুঝতে পারছি, শেষ করো, ঠিক আছে। এরপর আমরা যাব ফ্লোচার্ট। ফ্লোচার্টে আমরা একটা জিনিস জেনে নেই, কন্ডিশনের জন্য কোনটা ইউজ হয়, এইরকম একটা চিহ্ন ইউজ হয় কন্ডিশনের জন্য। আমরা সেকেন্ড ক্লাসে মনে হয় দেখেছি এটা, হ্যাঁ সেকেন্ড ক্লাসে। ক্লাসগুলো যদি কেউ না করে থাকি তাহলে আমরা করে নেব, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হয়। কন্ডিশনের জন্য এইটা ইউজ হয়। তাহলে আমরা শুরু করার জন্য এই জিনিসটা ইউজ হবে, তাই না? আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, কালারটা একটু, ওকে। শুরু করার জন্য আমরা উপবৃত্তাকার অংশটা নেব, স্টার্ট। তাহলে আমরা ইনপুট নেওয়ার জন্য কোনটা ইউজ করব? ইনপুট নেওয়ার জন্য এটা ইউজ করব, ইনপুট নাম। আমার একটু বাঁকা হচ্ছে লেখাটা। এরপর আমরা যাব কন্ডিশন। কন্ডিশনে বলবো কি, যদি কন্ডিশনটা আমরা একটু দিয়ে দেই, নাম পার্সেন্টেজ টু ইজ ইকুয়াল 0 হলে, ইয়েস হলে আমরা এদিকে যাই, ইয়েস হলে প্রিন্ট প্রিন্ট ইভেন নাম্বার, এরকম আর কি, প্রিন্ট ইভেন নাম্বার, ইভেন নাম্বার। আমরা একটু বড় করি এটা, ওকে। আর যদি নো হয়, এটা যদি নো হয় তাহলে আমরা প্রিন্ট অড নাম্বার দিব, এরপরে এন্ড করে দেব।
ইন অড নাম্বার এরপর আমরা একটা এভাবে চিহ্ন দিয়ে গোল্লা চিহ্ন দিব। এইটুকুই। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। এটা প্রথমে শুরু করব ক্লোসার্ডে, তারপর ইনপুট নাম নিব, এরপরে কন্ডিশনটা লিখবো আমরা কন্ডিশনের জন্য এটা। তারপর আমরা প্রিন্ট যদি ইয়েস হয়, এটা যদি শর্তটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট করব ইভেন নাম্বার, আর নো হলে শর্তটা অড নাম্বার প্রিন্ট করব। এরপর আমরা শেষ করে দেব। ঠিক আছে না? ওকে, এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা করব, সেটা হচ্ছে সি প্রোগ্রাম। ঠিক আছে, সি প্রোগ্রাম দেখব আমরা। সি প্রোগ্রামে আমরা শুরুর যে একটা ফরম্যাট আছে ওইটা লিখে নিব, হ্যাশ ইনক্লুড stdio ডট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এস হেডার ফাইল, অর্থাৎ লাইব্রেরি ফাংশনটা লিখে নিলাম। এরপর আমরা ফাংশনটা লিখব, মেইন ফাংশনটা ইন্ট মেইন, the parenthesis curly braces। ওকে, এরপর আমরা লিখব যে আমরা ইন্টিজার নাম্বার, যে নাম্বারটা ইনপুট নিব, এটার জন্য আমরা তো ইনপুট নেওয়ার জন্য তো আমরা ইন্টিজারই ইউজ করব, তাই না? সেজন্য আমরা ডেটা টাইপটা ইন্টিজার নিলাম। এরপর আমরা নিব নাম্বার, যেটা ইনপুট নেব সেটা নাম। ওকে, এরপর আমরা বললাম ইফ এলস কন্ডিশন দিয়ে এটা করব। তাহলে আমরা ইফ এলস কন্ডিশন ইউজ করব এখানে। ঠিক আছে, ইফের পরে আমরা একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কন্ডিশন লেখার জন্য। আমরা দেখেছি একটু আগেই কন্ডিশন কি হবে, নাম মডুলাস জো ইজ ইকুয়াল টু 0। ওকে, এরপর কার্লি ব্রেসেস দিয়ে আমরা বলবো কি, এটা যদি হয়, সত্য হয়, তাহলে প্রিন্ট করো প্রিন্ট এফ ইভেন নাম্বার। তাহলে ডাবল কোটেশনের মধ্যে ইভেন নাম্বার, অথবা দিস ইজ ইভেন নাম্বার, এরকম দিতে পারি, ইভেন নাম্বার। ঠিক আছে, এরপর আমরা শেষ করে দিব স্টেটমেন্টটা। এরপর আবার দিব যে আমরা এটা এলস কি দিব, এলস এটা যদি না হয় তাহলে কি হবে সেটা আমাদের দেখা উচিত না? হ্যাঁ, সেটাই দেখবো আমরা এখন। তাহলে আমরা লিখি এলস, ইফ যদি এটা হয় তাহলে এলস প্রিন্ট এফ odd number এখানে odd number এইখানে আমি একটা জিনিস দেখাই দেই। আমরা ইফ এলস স্টেটমেন্টগুলো দেখলাম, এখানে কত হলো জিনিস দেয়া রাখতে হয়। ইফের পরে এটা দিতে হবে, কন্ডিশন শেষ হলে এটা আবার এভাবে দিতে হয় আর কি। এখানে একটা জিনিস দেওয়া হয় না, সেটা দিয়ে দেই। এরপর এটা ওকে, তো প্রিন্ট করবে এটা। যদি ইভেন না হয় তাহলে অড প্রিন্ট করবে। এরপর রিটার্ন 0 দিয়ে শেষ করে দিবে। কেন রিটার্ন 0 দিয়ে শেষ করবে? রিটার্ন 0 দিয়ে শেষ করবে, এটা হচ্ছে অ্যান্ড কল করার জন্য একটা ফাংশনটা অ্যান্ড এটা কল করবে।
আর কি। বুঝতে পারছি আমরা এটা। তাহলে কোনো একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা যাচাই করার জন্য অ্যালগরিদম, ফ্লো চার্ট বা সি প্রোগ্রাম যদি আমাদের পরীক্ষায় দিয়ে আমরা ইজিলি পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর আসে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ে অ্যালগরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম। তাহলে আমরা তো জানি কোন 10-এর চাইতে 20 বড়, হ্যাঁ, এরকম একটা কন্ডিশন আমাদের দিয়ে এভাবে ইউজ করতে হবে আর কি, এ গ্রেটার দেন বি, এরকম একটা কন্ডিশন দিয়ে আমাদের এটা বের করতে হবে। তাহলে এটা আমরা চাইলে পারবো না। ওকে, তাহলে আমরা শুরু করি। এগুলো করানোর উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করানোর উদ্দেশ্য কি আমাদের যাতে ভুল না হয়, যত প্র্যাকটিস করবো আমরা ততটা ভালোভাবে শিখতে পারবো। অ্যালগরিদম আমরা লিখবো, আমরা অ্যালগরিদম লেখার জন্য এটা ইউজ করি, অ্যালগরিদম। স্টেপ 1 আমরা শুরু করব, তারপর দুটো ইনপুট নিব, নাম্বার 1 নাম্বার 2 এভাবে নিতে পারি। তারপর যদি নাম্বার 1 যদি বড় হয় নাম্বার 2 চাইতে আমরা অ্যাবিও নিতে পারি, এটা বিষয় না। তারপর হচ্ছে আমরা যদি নাম্বার 1টা যদি নাম্বার 2 চাইতে বড় হয় তাহলে নাম্বার 1টাকে প্রিন্ট করবে, আর না হলে নাম্বার 2টাকে প্রিন্ট করবে, যেটা বড় সেটাকে আগে প্রিন্ট করবে। তারপরে সেমভাবে এটাও ইফ এলস দিয়ে করা যাবে, আমরা চাইলে এটা করতে পারবো। তাহলে স্টেপ 1 আমরা কি করব, শুরু করো, স্টার্ট। আমি ইংলিশে লিখে দিচ্ছি স্টার্ট। স্টেপ 2তে লিখব আমরা ইনপুট টু ইন্টিজার নাম্বার বা টু নাম্বার, ইনপুট টু ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা ইন্টিজার, অথবা পূর্ণ সংখ্যা না হলে ফ্লয়েড দিয়ে ইউজ করতে, আমরা পূর্ণ সংখ্যা দিয়ে করি, চাইলে আমরা দশমিক সংখ্যা দিয়ে করতে পারি ইন্টিজার নাম্বার। তাহলে এই ইন্টিজার নাম্বারটাকে আমরা কি ধরবো, আমরা ধরে নিলাম নাম 1, দুইটা যেটা এই দুইটাকে নাম 1 আর নাম 2, অর্থাৎ নাম্বার 1 আর নাম্বার 2 এভাবে নিলাম। এরপর নিলাম স্টেপ 3তে হবে কি এফ এইভাবে আমরা বাংলা লিখতে পারি, যদি নাম 1 গ্রেটার দেন নাম 2 হয়, দেন প্রিন্ট নাম 1। ওকে, স্টেপ 4 কি লিখবো আমরা, স্টেপ 4 লিখবো আদারওয়াইজ প্রিন্ট নাম 2 and এরপর আমরা 5 নাম্বার স্টেপে লিখবো এন্ড, শেষ করো। ঠিক আছে, তাহলে প্রথমে লিখবো আমরা ধাপ 1-এ লিখবো শুরু করো, আর ধাপ 2-তে লিখবো দুইটা পূর্ণ সংখ্যা ইনপুট নাও, নাম্বার 1 আর নাম্বার 2 নামে, আর 3 নাম্বার লিখবো আমরা যদি এইটা হয়, এই কন্ডিশনটা হয়, নাম্বার 1টা যদি নাম্বার 2 চাইতে বড় হয় তাহলে প্রিন্ট করব নাম্বার 1কে প্রিন্ট করব, এই কন্ডিশনটা যদি মেনে নেয়। আদারওয়াইজ কি করবে, নাম্বার 2টাকে প্রিন্ট করবে, এরপর এন্ড করবে। ওকে, এরপর সে ফ্লো চার্টটা আমরা দেখে নেই। প্রথমে তো স্টার্ট করব, ঠিক আছে না, বিশাল একটা স্টার্ট হবে। এরপর হবে ইনপুট নিব, আমরা কি ইনপুট নিব, দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট নিব, কি নাম 1 আর নাম 2। ইনপুট নাম 1 নাম 2। এগুলো আঁকার সময় আমরা একটু দেখে শুনে আঁকবো, যাতে বারবার মুছে আঁকতে না হয় আর কি। আমার তো এখানে মোছা সহজ, কিন্তু পরীক্ষার সময় তো বারবার মুছতে গেলে সময়টা লস হবে। হ্যাঁ, আমরা স্কেল দিয়ে আঁকবো এগুলো
যাতে বাঁকা না হয় আর কি। এরপর কন্ডিশন আসে কি, কন্ডিশনের জন্য আমরা যেই চিহ্নটা ইউজ করি এটা ইউজ করব। আচ্ছা সরি, একটু বাঁকা হয়ে যাচ্ছে। তাহলে নাম আমাদের কন্ডিশন হবে নাম 1 is greater than নাম 2, ঠিক আছে, এই কন্ডিশনটা হবে। এই কন্ডিশন যদি ইয়েস হয়, আর কি হবে, ইয়েস হলে ইয়েস, এই কন্ডিশন যদি হ্যাঁ হয় তাহলে সে প্রিন্ট করবে কি, নাম 1 প্রিন্ট করবে না। এই কন্ডিশন সত্য হলে প্রিন্ট নাম 1। আর যদি এটা মিথ্যা হয় তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে নাম 2, ঠিক আছে। এরপর আমরা শেষ করে দেব। বুঝতে পারছি আশা করি এটা। তাহলে এখানে প্রথমে কি করছি আমি আরেকবার বলে দেই, ঠিক আছে। এর প্রথমে আমরা স্টার্ট করছি, এরপরে দুইটা না কে ইনপুট নিয়েছি, অ্যালগরিদম যেভাবে করছি ওইভাবে। এরপর কন্ডিশন দিয়ে করলাম কি, যদি এটা নাম্বার 1টা যদি নাম্বার 2 চাইতে বড় হয়, সেটা যদি ইয়েস হয়, এখানে একটা জিনিস দেওয়া হয় না, নো, ইয়েস হইলে এটা নাম প্রিন্ট করবে নাম্বার 1টাকে, আর নাম্বার এটা যদি সত্য না হয় তাহলে প্রিন্ট করবে নাম্বার 2কে, তারপর এন্ড করবে। ওকে, এরপর আসি হচ্ছে সি প্রোগ্রাম। এটা সি প্রোগ্রামটা আমরা দেখব। সেমভাবে আমরা আগের মতো করে এটার ফরম্যাটটা লিখে ফেলবো, ঠিক আছে। আমরা তাহলে লিখে include stdio.h, এরপর আমরা লিখব হচ্ছে ফাংশনটা int main parenthesis curly braces। তাহলে এই জিনিসটা আমরা কি দিয়ে করতে পারবো, মানে যে বড় সংখ্যা নির্ণয়ের জিনিস, সি প্রোগ্রামটা করার জন্য আমরা ইফ এলস ইউজ করব। কি ইউজ করব, আগের মতো ইফ এলস। তাহলে আমরা দুইটা ইনপুট নিয়ে ইন্টিজার নাম্বার ইন্ট নাম 1 আর নাম 2। এখানে যদি লেখাতে আমি লিখতে ভুল করলেও তোমরা কেউ লিখতে ভুল করবে না, হচ্ছে আমরা স্টেটমেন্ট যেগুলো দিব সেগুলোর পিছনে সেমিকোলনটা লিখতে ভুল করবে না। এই ছোটো ছোটো প্রবলেমগুলো যদি হয় তাহলে কোড রান করবে না। কোড রান না করলে স্যার তো নাম্বারই দেবে না। স্যার যদি সহানুভূতি হয় তাহলে দিতে পারে, কিন্তু এটা নাম্বার পাওয়ার কোনো যৌক্তিকতা থাকে না যদি কোনো একটা ছোটোখাটো ভুলও হয় এখানে। তাহলে আমরা দুইটা নাম্বার ইনপুট নিলাম, এরপর হচ্ছে আমরা ইফ কন্ডিশন দিয়ে দিব। ইফের মধ্যে একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, নাম 2, ঠিক আছে। এরপর আমরা কি করব, এটা যদি হয়, এটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে কি, প্রিন্ট এফ কি প্রিন্ট করবে নাম্বার, তাহলে নাম 1 ইজ, এভাবে দিব আর কি।
একটু ওয়েট, আমি নাম ইজ সরি, এখানে একটা জিনিস আমি মিস্টেক করেছি, সেটা হচ্ছে কি আমি এখানে ইফ কন্ডিশনটা লেখার আগে আমার একটা কাজ আছে। এই যে আমরা প্রিন্ট করব, প্রিন্ট প্রথমে আমাদের দুটা নাম্বার তো প্রিন্ট করতে হবে, নাম্বার তো ইনপুট দিতে হবে। ওই নাম্বারগুলো ইনপুট দেওয়ার জন্য আমাদের এখানে লিখতে হবে না, তাহলে আমরা লিখব কি প্রিন্ট এফ এন্টার টু নাম্বারস, শো নাম্বারস। এভাবে লিখলাম আমরা। এরপর আমরা এই যে নাম্বার দুইটা এগুলোকে স্ক্যান করতে হবে না ইনপুট নেওয়ার জন্য, স্ক্যান অ্যাপ দিয়ে আমরা স্ক্যান করব। পার্সেন্টেজ ডি, কেন ইন্টিজার নাম্বার নিচ্ছি আমরা, ওই জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি ইন্টিজারের জন্য ইউজ করি। তাহলে আমরা দুইটাকে নিয়ে নিব, নাম 1 নাম 2 অ্যাড্রেস করে দিছি এগুলো দুইটাকে। এরপর আমাদের কন্ডিশনে আসবে, ওকে আমরা কন্ডিশন যাব, ইফ নাম 1 is greater than নাম 2, ওকে। এরপর এটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে কি, আমি যেহেতু জায়গা শর্ট আমি এদিকে লিখে দিচ্ছি, তোমরা নিজেরা নিচে সাজায় লিখতে পারো। প্রিন্ট, আচ্ছা নিচেই লিখি, পরবর্তী পৃষ্ঠায় যাব না হয় সুন্দর দেখাবে না। প্রিন্ট এফ, প্রিন্ট এফ largest number is largest number। এখানে আমি একটা হয়তো প্রিন্ট এখানে 1 না দিয়ে আমরা এটা করতে পারি, এখানে লার্জেস্ট একটা জিনিস লিখতে পারি। লার্জেস্ট নাম্বার এভাবে লিখতে পারি, লার্জেস্ট নহলে এটা লার্জেস্ট, যেটা বড় ওইটাই আর কি, দুইটা সংখ্যার মধ্যে তো বড়টাই চাইছে তাই না। এরপর লার্জেস্ট নাম্বার ইজ পার্সেন্টেজ ডি, নিউ লাইনের জন্য আমরা এটা ইউজ করব, এন্ড তারপর আমরা ডাবল কোটেশন দিয়ে কমা, নাম 1, ওকে এটা দিই। এটা যদি সত্য না হয় তাহলে কি হবে, যে সত্য না হলে এলস দিয়ে আমরা অন্যটা লিখে নেব, ঠিক আছে না, এই যে না জিনিসটা। প্রিন্ট এফ, যদি প্রথমটা সত্য না হয়, হ্যাঁ তাহলে কি হবে, নাম্বার যদি 1 যদি সত্য না হয় দ্বিতীয়টা লার্জেস্ট হিসেবে ধরে নেব আর কি। প্রথমটা যে বড় হবে সেটা তো কথা নেই, আমি প্রথমে 10 নিলাম, পরে 5 নিলাম, এরকমও হইতে পারে তাই না। লার্জেস্ট নাম্বার ইজ
largest number is percentage d and num2 এগুলো কম হলো এখানে কমা থাকবে ওকে এরপরে আমরা কার্লি ব্রেসেস দিয়ে শেষ করব এরপর রিটার্ন 0 এরপর আমরা কার্লি ব্রেসেস দিয়ে আবার শেষ করে দেব এটাই হচ্ছে এতটুকুই ওকে আমরা আশা করি এটাও বুঝতে পারছি আমরা আবার একটু দেখে নেই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করব অ্যালগরিদম ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম লিখতে বললো আমাদের 4 নাম্বার জন্য দিতে পারে তাহলে আমরা প্রথমেই হচ্ছে আমরা তো জানি বড় ছোট জিনিসগুলো জানি না 5 থেকে 10 বড় হ্যাঁ এরকম আর কি এটা কি সত্য এটা সত্য না তাহলে এটা এখানে প্রিন্ট করবে কি এটা পরেরটা এলস দিয়ে এটা প্রিন্ট করবে আর কি ঠিক আছে এরপর আসি আমরা শুরু করব কি দিয়ে মানে অ্যালগরিদম তো শুরু করব না স্টেপ 1 এ তো আমরা শুরু করব এরপরে ইনপুট নেব দুটো ইন্টিজার নাম্বার আমরা দুটো ইন্টিজার নাম্বার ইনপুট নিলাম নাম্বার 1 আর নাম্বার 2 এরপরে ইফ এলস ইফ আমরা বললাম কি যদি এটা হয় এই কন্ডিশনটা সত্য হয় তাহলে প্রিন্ট করবে এটা অথবা প্রিন্ট লার্জেস্ট এরকম হতে পারে আর আদারওয়াইজ এটা প্রিন্ট করবে ঠিক আছে না এরপর এন্ড এটা আমরা লার্জেস্ট না দিয়ে নাম্বার 2 আগে যেটা দিছিলাম ওটাই ঠিক ছিল প্রিন্ট নাম 1 সরি আজকে আমার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে সব নাম 2 ওকে তাহলে এটা নো হইলে অর্থাৎ আমরা এটা শুরু করব শুরু করার পরে ইনপুট নিব দুটো তারপর কন্ডিশনটা চেক করব ইয়েস হলে এটা প্রিন্ট 1 আর নো হলে প্রিন্ট 2 এটা তারপরে এন্ড দেখব এরপর সেই প্রোগ্রামটা আমরা যেটা দেখলাম এটাই এরপর আসে তিনটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তাহলে আমরা তিনটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করার জন্য কোন কোন কন্ডিশনটা ইউজ করব ধরে নিলাম আমরা এ বি সি এই তিনটা সংখ্যা নিলাম যেগুলোর মান ধরলাম এটার মান ধরলাম 10 এটার মান ধরলাম 5 এটার মান 20 ধরলাম তাহলে এইখানে কোনটা বড় এটা নির্ণয় করার জন্য আমাদের কোন কন্ডিশনগুলো ইউজ করতে হবে আমরা দেখে নেই আমরা তো লজিক্যাল অপারেটর দেখলাম ঠিক আছে না লজিক্যাল অপারেটরের মধ্যে একটা এরকম একটা চিহ্ন ছিল হ্যাঁ এটার মানে হচ্ছে দুইটারই যদি ট্রু হয় দুইটার মানে যদি ট্রু হয় যেমন আমি বলি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি এই কন্ডিশনটা যদি ট্রু হয় এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এর এ হবে সবচেয়ে বড় সংখ্যা ঠিক আছে না এ হবে সবচেয়ে বড় সংখ্যা ইয়েস হলে আর যদি নো হয় তাহলে কোনটা হবে বি গ্রেটার দেন সি এটা এই কন্ডিশনটার ক্ষেত্রে যদি ইয়েস হয় আমরা এটার ফ্লোচার্ট অবশ্যই দেখব এগুলো ফ্লোচার্ট না জাস্ট বোঝানোর জন্য ইয়েস হইলে এখানে কি হবে এই কন্ডিশনটা যদি ইয়েস হয় তাহলে বি হবে বড় সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আর না হলে সি তাহলে এখানে আমরা যদি দেখি এই তিনটে সংখ্যার মধ্যে 10 5 এবং 20 তাহলে এর মান বি এর সাথে বড় ঠিক আছে কিন্তু এর মান কি সি এর সাথে জি এর সাথে কি বড় না 10 এর মান তো 20 এর থেকে বড় না তাই এই কন্ডিশনটা ট্রু না তার মানে এই কন্ডিশনটা না হইলে হ্যাঁ এই কন্ডিশনটা না হলে আমরা কি বলতে পারবো এটা নো এই নোতে চলে যাবে মানে ইয়েস এটা হবে না ঠিক আছে এটা হবে না এরপরে এটাতে আসলো এটাতে হলো কি
এখানে বি এর মান কি সি এর চাইতে বড় না, তাহলে নো হলে কি হবে, অন্য একটাতে চলে যাবে না, নো হলে সিতে চলে যাবে, সিতে চলে যাবে, অর্থাৎ সি এর মানটা সবচেয়ে বড়, যেটা আমরা এখানে 20টা দেখতে পাচ্ছি বড়। তাহলে সেটা যদি অনেক বিশাল সংখ্যা হয়, সেটা নির্ণয়, অনেকগুলো সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এইগুলা ইউজ হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা অ্যালগরিদমটা শুরু করি। অ্যালগরিদম তো আমরা এর আগে 2টা করলাম, এটারও আমরা শুরু থেকে লিখে লিখে করব। ঠিক আছে, এগুলা পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা স্টেপ 1-এ লিখব, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। স্টেপ 1-এ লিখব শুরু করো। ঠিক আছে, শুরু করো। আমার বাংলা লেখাটা খুবই বিচ্ছিরি। স্টেপ 2-তে লিখব 3টি সংখ্যা ইনপুট নাও। আমরা 3টি সংখ্যা এ বি সি এভাবে নিব, সমস্যা নাই। 3টি সংখ্যার ইনপুট নাও, ঠিক আছে। স্টেপ 3-তে দেখব আমরা যদি a greater than b, ওকে, এবং a greater than c হয়, তাহলে a বড়, a এর মান সর্বোচ্চ। ঠিক আছে, স্টেপ 4 হবে, আর না হলে কি হবে, বি গ্রেটার দেন সি হয়, তাহলে বি এর মান সর্বোচ্চ। স্টেপ 5, স্টেপ 5-এ আমরা কি করব, আর আগের কন্ডিশনগুলো যদি সত্য না হয়, সি এর মান সর্বোচ্চ। ঠিক আছে, স্টেপ 6-এ কি হবে, বড় সংখ্যাটি প্রিন্ট করো বা সর্বোচ্চ সংখ্যাটি প্রিন্ট করো। স্টেপ 6, স্টেপ 7, স্টেপ 7 হবে শেষ করো। ঠিক আছে, প্রথমে স্টেপ 1-এ শুরু করব, তারপর 3টি সংখ্যার ইনপুট নিব, এরপরে এর মান যদি বি এর চাইতে বড় হয় এবং এর মান যদি সি এর চাইতে বড় হয়, তাহলে এর মান হবে সর্বোচ্চ। আর স্টেপ 4 হবে বি এর মান যদি সি এর চাইতে বড় হয়, তাহলে বি এর মান সর্বোচ্চ, আর না হলে সি এর মান সর্বোচ্চ। তাহলে এরপরে সর্বোচ্চ সংখ্যাটা প্রিন্ট করবে, এরপর শেষ করে দিবে। এরপর আমরা যাব ফ্লো চার্টটা কীরকম হবে। ফ্লো চার্টের যে বেসিক নিয়মগুলো আমরা ওই অনুসারে কাজ করব। আমরা প্রথমেই কালারটা একটু চেঞ্জ করে নিই। প্রথমেই নেব স্টার্ট, স্টার্ট দিয়ে ইনপুট নেব, আমরা 3টে সংখ্যাকে ইনপুট নেব, এরপরে ইনপুট এ বি সি।
এরপর আমরা যাব কন্ডিশনে। কন্ডিশনটা কি বলছে আমরা একটু বড় করে নিই। condition A greater than B and A greater than C, এটা যদি ট্রু হয় ইয়েস হইলে এটা তাহলে প্রিন্ট করবে কি প্রিন্ট A সর্বোচ্চ সংখ্যা হিসেবে, ঠিক আছে। এরপর যদি এটা নো হয় তাহলে কি হবে, যদি নো হয় তাহলে বি গ্রেটার দেন সি। এটার মধ্যে আবার আরেকটা কন্ডিশন আসবে, এটা যদি ইয়েস হয় তাহলে বি প্রিন্ট করবে বি, এটা যদি ইয়েস হয় প্রিন্ট বি, আর এটা যদি নো হয় তাহলে প্রিন্ট করবে সি, প্রিন্ট করবে সি, প্রিন্ট সি। প্রিন্ট বি। ওকে, এরপর আমরা শেষ করে দেব এটা। ওকে, এইটুকুই বুঝতে পারছি। আমরা প্রথমে স্টার্ট দিয়ে শুরু করব, এরপর ইনপুট নিব, এরপর কন্ডিশনগুলো যদি ইয়েস হয় কী হবে, নো হলে কী হবে, এই বিষয়গুলো দেখে এভাবে আমরা একটা ফ্লো চার্ট অঙ্কন করে ফেলব। এরপর আমরা দেখব সি প্রোগ্রাম। ওকে, আমরা এর আগে একটা সি প্রোগ্রামে, যেমন 2 নম্বরে সি প্রোগ্রামের মধ্যে একটা জিনিস আমরা মিস্টেক করছি, এটাতে এই সি প্রোগ্রামে এইটা দেওয়ার প্রয়োজন নাই। ওকে, না দিলেও চল, বুঝতে পারছি, একটু মিলাই নিও বিষয়গুলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বেসিক সি প্রোগ্রামের কোডগুলো লিখে ফেলি। কালারটা আগের মতোই দেই, include stdio.h, এরপরে মেইন ফাংশন নিব আমরা, int main। ওকে, একদম শেষে আমরা রিটার্ন 0 দিয়ে শেষ করে দেব, রিটার্ন 0। তাহলে আমরা প্রথমে ইনপুট নিয়ে নেব 3টে সংখ্যা, int a b c। এরপরে আমরা একটা সংখ্যাগুলোকে ইনপুট নেওয়ার জন্য একটা লেখা লিখে নিব, সেটা হচ্ছে প্রিন্ট দিয়ে প্রিন্ট এফ, যাতে দেখতে সুন্দর দেখায় আউটপুটটা, ওই জন্যই এটা আমরা লিখব, না লিখলে কোনো সমস্যা হবে না। int 3 numbers, ঠিক আছে। এরপরে scanf, scanf দিয়ে আমরা যেহেতু ইন্টিজার নাম্বার নেব, সেহেতু আমরা ফরম্যাট স্পেসিফাই ইন্টিজারের জন্য যেটা ইউজ হয় সেটা ইউজ করব, %d 3টা দিয়ে দেব, 3টা যেহেতু ইনপুট নিব আমরা। ওকে,
এরপরে ভ্যালুগুলোকে অ্যাড্রেস করে দিব অ্যান্ড চিহ্ন দিয়ে সি। এরপর আমরা কন্ডিশন চালাবো, ইফ এ গ্রেটার দেন বি লজিক্যাল অ্যান্ড এ গ্রেটার দেন সি, এটা হইলে প্রিন্ট করবে প্রিন্ট লার্জেস্ট, মানে সর্বোচ্চ সংখ্যাটা, লার্জেস্ট নাম্বার ইজ এরকম দিতে পারি, লার্জেস্ট আমরা সংক্ষেপে দিলাম পার্সেন্টেজ ডি, নিউ লাইনের জন্য এন, নিউ লাইনের জন্য এন এটা না দিলে আমরা একটার পর একটা সংখ্যাটা পাবো না আর কি, যে সৌন্দর্যের জন্য আমরা এটা ইউজ করি। হ্যাঁ, এরপর দিব এলসিফ। এখানে একটা জিনিস মাথা রাখি, এই যে এখানে যেহেতু তিনটে সংখ্যা বলছে, একাধিক শর্ত আছে, হ্যাঁ একাধিক শর্তের জন্য আমরা কি বলছিলাম এলসিফ ইউজ করি না। else if b greater than কন্ডিশন লিখে নিব, কন্ডিশনের মধ্যে printf largest percentage d new line, okay, এরপর else printf largest percentage d নিউ লাইনের জন্য n, পরে c, ওকে, এরপর রিটার্ন 0 দিয়ে শেষ করে দেব। এটাই হচ্ছে সি প্রোগ্রাম, এতটুকু। তাহলে আমরা শিখলাম কি, তিনটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এটাও 4 নম্বরের জন্য আসতে পারে, ঠিক আছে, বা এখানে দিতে পারে অ্যালগরিদম আর সি প্রোগ্রাম লিখতে পারে, বলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ফ্লোচার্ট আর সি প্রোগ্রামই বলে, তবে অ্যালগরিদমও আসে। এরপর আমরা চলে যাব ছাত্রের নাম্বার দিয়ে গ্রেড নির্ণয়। যেমন 80 এর উপরে যদি পাই কেউ নাম্বার, 80 গ্রেটার দেন হইলে এটা আমরা কি বলি এ প্লাস, আর যদি 70 গ্রেটার দেন হয় তাহলে সেটাকে বলি এ, এরপর হয় 60 গ্রেটার দেন হইলে এ মাইনাস, 60 গ্রেটার দেন এ মাইনাস, এভাবেই আসে না বিষয়গুলো, সেম আর কি। অথবা এরকম একটা জ্ঞা থাকে না, আমরা লিখে দিই এরকম একটা জ্ঞা দিয়ে আসতে পারে, গ্রেডের একটা চার্ট দিয়ে আসতে পারে। গ্রেডের চার্ট দিয়ে কীরকম আসবে আমি লিখে দিই একটু, ওকে। এটা 8টা লাগবে, ওকে। ওকে, এখানে বলতে পারে কি মার্কস দিয়ে দিবে, মার্কস এখানে দিল গ্রেড, ওকে। মার্কসের মধ্যে যদি বলে 80 থেকে 100 পাইলে, 80 থেকে 100-র মধ্যে হলে এ প্লাস, ওকে, এটা দিব এ প্লাস। এরপরে হচ্ছে 70 থেকে যদি 79 হয় তাহলে এ, ওকে। এরপরে যদি বলে 60 থেকে 69, 60 থেকে 69 হলে, 60 থেকে 69 হলে সেটা কি হবে এ মাইনাস, ওকে। এরপরে আসে
50 থেকে 59 হলে 50 থেকে 59 হলে বি, ঠিক আছে। এরপরে 40 থেকে 49 হলে, 40 থেকে 49 হলে সেটা হয় সি। এরপর তো এফই আসে, তাই না? ডি আসে হচ্ছে 33 থেকে 39, 33 থেকে 39 হলে, 39 হলে ডি, ডি। এরপর 0 থেকে 32 মধ্যে হলে সেটা হয় এফ। এভাবেও আসতে পারে। তাহলে এই ধরনের একটা গ্রেড নির্ণয় করার জন্য আমরা কী ধরনের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখব এটা আমরা দেখে নিই, ঠিক আছে। তাহলে শুরু করি স্টেপ 1 দিয়ে। আমরা স্টেপ 1 দিয়ে শুরু করি। স্টেপ 1, স্টেপ 1 আমাদের নর্মালি যেটা থাকে ওইটাই থাকবে শুরু, ঠিক আছে। তারপর স্টেপ 2তে থাকবে, স্টেপ 2তে থাকবে ইনপুট নিতে হবে। মার্কসটা ইনপুট নিব আমরা, একটি মার্ক, একটি সংখ্যা ইনপুট নেব। সংখ্যা ইনপুট নাও। ইসে মার্কস নিলাম। মার্কস ইনপুট নেওয়ার পরে স্টেপ 3তে আমরা করব মার্কসের ভ্যালুটা কীরকম হতে হবে, কখন কি হবে সেটা দেখে নিব। এ প্লাস কখন, এ কখন, এ মাইনাস কখন, বি কখন, এটা আর কি। মার্কস যদি মার্কস যদি কি হয় 80-র চাইতে বড় হয়, 80, ঠিক আছে, 80 লিখি, 80-র চাইতে বড় হয় তাহলে এ প্লাস, ঠিক আছে। আর যদি স্টেপ 3তে লিখব, স্টেপ 4-এ লিখব, আর না হলে মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল 70 এ, এরপরে আসবে এ মাইনাস, আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি মার্কস, এটা যদি কি হয় 60-এর উপর হয় তখন হবে এ মাইনাস। আর স্টেপ 6-এ না হলে মার্কস যদি 50-এর উপর হয় তখন সি, সরি বি হবে এখানে। সমান অথবা বড় হইলে আর কি বি। আর স্টেপ 7-এ মার্কস যদি 40-এর উপর হয়, ঠিক আছে, তখন হবে সি। আর ডি হবে স্টেপ 8-এ মার্কস যদি 33-এর উপর হয় তখন হবে ডি। আর স্টেপ 9-এ এটা একটু বড়, 32-এর উপর হল, সরি অথবা এটা ফেল দেব আর কি, না হলে ফেল, না হলে ছোট হলে আর কি 32-এর ছোট হলে, 32 অথবা 32 ছোট হলে অ্যাপ প্রিন্ট করবে। তারপর এরপর স্টেপ 10-এ হবে গ্রেড প্রিন্ট করো, গ্রেড প্রিন্ট করো। স্টেপ 11-এ হবে শেষ করো, ঠিক আছে। ওই যে আমরা এখানে দেখলাম জাস্ট এগুলাই লিখে দিছি, এখানে যা দেখলাম তা সব লিখে দিলাম। শুধুমাত্র প্রথমে একটা ইনপুট নিব,
তারপরে মার্কসগুলো দেখব, মার্কসগুলো কীরকম আছে, তারপরে গ্রেডটা প্রিন্ট করবে, তারপর শেষ করে দেবে। তাহলে এইখানকার ফ্লো চার্টটা HW থাকবে, HW। ওকে, ফ্লো চার্টটা কীরকম হবে, এটা HW থাকবে। পরবর্তীতে অথবা আমি ক্লাসের লিঙ্কে আমি এটা পিডিএফটা দিয়ে দিলে তখন ওইখানে থাকবে। ওকে, এরপর আমরা সি প্রোগ্রামটা দেখব। সি প্রোগ্রামটা মোটামুটি বড় আছে, আমরা লিখি। প্রথমে তো আমরা যেই ফরম্যাটে লিখি ওই ফরম্যাটটাই লিখে নিব। কালারটা একটু চেঞ্জ করে নিই, ছোটো করে লিখতে হবে যেহেতু বড় হবে এটা। ইনক্লুড stdio.h, এরপরে ইন্ট মেইন, আগের ফরম্যাটে লিখে ফেললাম। রিটার্ন 0, রিটার্ন 0। ঠিক আছে, আমরা একটা মার্কস ইনপুট নিব, মার্কস ইন্ট মার্কস, আমরা যে কোনো কিছু নিতে পারি এখানে, সেটা প্রবলেম না। এরপর বলবো এন্টার দ্য মার্কস, প্রিন্ট করবে, এটাকে স্ক্যান করার জন্য বলে দিব আর কি। প্রিন্ট এফ enter the marks equal এরপর আমরা স্ক্যান করে নেব নাম্বারটাকে। এখানে প্রথম একটা আমরা সি প্রোগ্রাম করছিলাম, এখানেও সেমভাবে এটা করা যায়, না করলে অনেক ক্ষেত্রে হয়ে যায়। এখানে যেহেতু আমরা এখানে জাস্ট নাম্বারটাই নিছি, ওই জন্য এতটুকুতেও হয়ে যাবে। এটাতে আমরা চাইলেও নিতে পারি, না নিলেও কোনো প্রবলেম নাই আশা করি। স্ক্যান নিব ওই মার্কসটা ইনপুটের জন্য, তাহলে %d মার্কসটাকে অ্যাড্রেস করে নেব। তারপরে আমাদের কাজ হবে এখানে পরের একটা সি প্রোগ্রাম, একটা জিনিস দেখা দেব, তারপর ওটা লিখে নিতে পারবে তোমরা। এফ কন্ডিশন দিয়ে মার্কস যদি 80-র বড় হয় অথবা 80-এর সমান হয়, তখন সে, অথবা আবার আরেকটা জিনিস, অথবা এরকমও বলতে পারি, আমরা অর দিয়ে দিব। অরের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি হয় তখন চলবে এটা। ঠিক আছে, মার্ক লেস দেন ইকুয়াল 100 যদি ছোট হয়, আচ্ছা সরি, এখানে অর দেওয়া যাবে না, এখানে এন্ড দিতে হবে। 100 ছোট তো অনেক হইতে পারে, এটা 100 ছোট হবে কিন্তু 80 সমান হবে, এরকম আর কি মার্কস। ঠিক আছে, বুঝতে পারছি এটা। ওকে, এরপরে প্রিন্ট করব আমরা, প্রিন্ট এফ দিয়ে এফ প্লাস প্রিন্ট করব। সেম ভাবে আমরা বাকিগুলোও করতে পারবো না। ইফ দিয়ে আমরা দিব কি, মার্কস যদি কি হয় 70-এর বড় হয়, এন্ড অথবা 70-এর বড় অথবা 70-এর সমান, এন্ড এবং
মার্কস যদি 79 এর ছোট হয় অথবা 79 এর সমান হয় তখনও সেমভাবে এই শর্তটা প্রযোজ্য হবে। প্রিন্ট এফ এ মাইনাস ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, সরি এ মাইনাস না এ হবে এটা, সরি। এরপর বাকিগুলো আমরা করতে পারবো না, বাকিগুলোর জন্য সেম কন্ডিশনগুলো ইউজ করব। ইফ মার্কস লেস দেন ইকুয়াল 60 অ্যান্ড মার্কস লেস, সরি এটা গ্রেটার দেন ইকুয়াল 60 হবে এর পরটাতে, তারপর অ্যান্ড মার্কস আমি আবার লিখে দিই, এটা লিখে দিই পরবর্তী পৃষ্ঠায় দরকার পড়লে আমরা এটা নিয়ে যাবো, একটা লিখে দেওয়াই বেটার। ইফ মার্কস greater than equal 60 and marks less than equal 69 হলে প্রিন্ট করবে a minus প্রিন্ট f a ডাবল কোটেশনের মধ্যে a minus। তাহলে আমরা আরেকটা পেজ নিয়ে নেই, ওকে এখানে লাস্টে কিছু পেজ আছে, আমাদের একটা পেজ নিয়ে যায়, ঠিক আছে। এরপর আমরা আবার দেব ইফ মার্কস greater than equal 50 and marks less than equals 69 হলে প্রিন্ট করবে প্রিন্ট এফ, এর আগে আমরা কি দেখলাম a মাইনাস তার মানে c না, সরি a মাইনাস হলে b। এরপর আসবে ইফ, আবার কন্ডিশন নেব মার্কস greater than equal 40 and mark less than equal 49 print f যদি এই কন্ডিশনটা হয় তাহলে c। এরপরে আমরা আবার মার্কস নেব 30 greater than equal marks greater than equal 33 and marks equal 39 print f d, অন্যথা কি হবে else। এরপরে যাব আমরা else print f ওকে। এরপর আমরা রিটার্ন 0 শেষ করে দেব ফাংশনটা। রিটার্ন 0 দ্বারা কি বোঝায় ফাংশনকে, অর্থাৎ আমরা যে ফাংশন লিখলাম এই মেইন ফাংশনটাকে এন্ড কল করবে, এন্ড কল করলে আর কোনো কিছু রান হবে না, বুঝতে পারছি। তাহলে আমরা আবার একটু দেখে নেই কি করলাম। ইনক্লুড stdio.h দিয়ে আমরা লাইব্রেরি ফাংশনটা লিখলাম, তারপর ইন মেইন দিয়ে মেইন ফাংশনটা লিখলাম, তারপর মার্কস একটা ভ্যালু ডেটা টাইপ ইন্টিজার নিলাম, মার্কস নিলাম হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে। এরপরে করলাম কি প্রিন্ট করলাম, প্রিন্ট করে একটা লেখা লিখলাম এন্টার দ্য মার্কসটা এন্টার করো এখানে এরকম একটা, তারপর ওইখানে আমরা ইনপুট নিব, মার্কসটাকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ দিয়ে আমরা লিখে নিলাম। এরপরে আমরা কন্ডিশনগুলো লিখলাম, কন্ডিশনগুলো প্রত্যেকটা লেখার পরে আমরা শেষ করে দিলাম এটা, ওকে বুঝতে পারছি। তাহলে এখানে এইচডব্লিউ থাকবে হচ্ছে এখানকার ফ্লোচার্টটা। এরপর আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রায় সময় আসে
5 স্টার মার্কের এটা সৃজনশীলের জন্য। লিফ ইয়ার নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নির্ণয় করতে হবে আমাদের, বুঝতে পারছি না? লিফ ইয়ারটা কি? লিফ ইয়ারটা আমি যে সঙ্গে বোঝাই দিচ্ছি, লিফ ইয়ার আসে 4 বছর পর পর, ঠিক আছে? 4 বছর পর, 4 বছর পর পর কেন আসে? আমরা সাধারণত 1 বছর সমান 365 দিন জানি, 365 ডেজ জানি, কিন্তু 365 দিন 6 ঘন্টা একটা দেখা থাকে। এই 6 ঘন্টাটা যখন 4 বছরের সাথে যুক্ত হয় তখন কি হয়ে যায়? 24 ঘন্টা হয়ে যায়, তখন একটা দিন বেড়ে যায়, 1 ডে এক্সট্রা, 1 ডে প্লাস 365 দিন, 365 ডেজ, তখন কি হয়ে যাবে? সেটা হবে 366 দিন। তার 366 দিন আসে 4 বছর পর পর, ঠিক আছে? তাহলে সেটার জন্য সম্ভাব্য লিপ ইয়ার হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে 4 দ্বারা এটা বিভাজ্য হইতে হবে, কিন্তু 100 দিয়ে বিভাজ্য হইলে হবে না, এটা লিপ ইয়ার হবে না, ঠিক আছে? তাহলে আবার এরপরে আবার আসবে হচ্ছে 400 দিয়ে ও বিভাজ্য হইতে হবে, তার মানে 4 এবং 400 দিয়ে বিভাজ্য হতে হবে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি এটা কীরকম কথা, 100 দিয়ে বিভাজ্য হলে আবার লিপ ইয়ার হবে না কেন? 1900, 2000, এই দুইটা সংখ্যা যদি দেখি আমরা, এটাকে কি 100 দিয়ে এটা বিভাজ্য, তা কিন্তু এটা আমি ক্যালকুলেটর অন করে দেখাই, তখন বুঝতে পারবো। আচ্ছা, আমি ব্যাক করে দেই, ব্যাক করলেই বোঝা যাবে। 4 দিয়ে যদি আমরা 1900কে যদি ভাগ দেই তাহলে 4 দিয়ে 1900কে ভাগ দিলে কীরকম হয়? প্রথম দুইটা সংখ্যা নিয়ে দিই, 4 3 4 4 16, 4 4 16, ঠিক আছে? তার 300, তাহলে 300কে 4 দিয়ে ভাগ যায় না, সো এটা হবে না, ঠিক আছে? কিন্তু 100 দিয়ে নির্ঘাত যায়, 100 দিয়ে নির্ঘাত যাবে, 19 বার যাবে, ঠিক আছে না? 100 দিয়ে ভাগ যায়, কিন্তু 4 দিয়ে যায় না, ওই জন্য এটা লিপ ইয়ার না, লিপ ইয়ার না, লিপ ইয়ার নয়, ঠিক আছে? কিন্তু 2000টা 4 দিয়েও যায়, 400 দিয়েও যায়, 100 দিয়েও যাইতে পারে, যাইলে সমস্যা না। তার মানে কি বোঝাচ্ছে এখানে? 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে লিপ ইয়ার হতে পারে, 100 দিয়ে ভাগ যাইলে লিপ ইয়ার না। কিন্তু 100 এবং 400 দিয়ে যদি দুটাকেই ভাগ যায় তাহলে লিপ ইয়ার, আর 100 দিয়ে যদি ভাগ যায় 400 দিয়ে না যায় তাহলে লিপ ইয়ার নয়, বুঝতে পারছি? ওকে, এরপর আমরা লিপ ইয়ারের অ্যালগরিদমটা দেখব এবং ফ্লোচার্টটা দেখব। এখানে লিপ ইয়ারের অ্যালগরিদমটা HW দিয়ে দিব, আমরা ফ্লোচার্টটা দেখব লিপ ইয়ারের। ওকে, আমরা স্টার্ট করে নিই। এগুলা এটা না করে এটা করতে গেলে আমরা বেজেই যাব, ঠিক আছে? নাকি করে দেব? এটা করে দেওয়া মনে হয় বেটার হবে অ্যালগরিদমটা, আর কি না হয় প্রবলেম হয়ে যাইতে পারে অনেকের, সো করে দেওয়াটা আমার মনে হয় বেটার, করেই দিই, তাই না? এটা যেহেতু পরীক্ষা আসে, সো করে দেওয়াটাই আমার মনে হয় যৌক্তিক। স্টেপ 1 আমরা শুরু করব, তারপরে স্টেপ 2তে 1 বছর ইনপুট নাও, আমরা বলবো কি 1 বছর ইনপুট নাও, এটা ইয়ার। স্টেপ 3তে যদি আমরা বলবো কি, যদি ইয়ার মডিউলাস 400 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তখন লিপ ইয়ার। স্টেপ
স্টেপ 4 হবে এটা যদি না হয়, না হলে কি হবে, যদি ইয়ার 4 দ্বারা বিভাজ্য হয় এবং 100 দ্বারা না হয়, ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য হয় এবং ইয়ার যদি 100 দ্বারা বিভাজ্য না হয়, নট ইকুয়াল না হয়, তবে আমরা কি লিখতে পারবো, লিফ ইয়ার লিখতে পারবো, ঠিক আছে। এদিকে জায়গা সংকলন হচ্ছে না বিধে এভাবে লিখলাম আমি। এরপর স্টেপ 5 এ লিখব না হলে নট লিভ ইয়ার। তারপরে রেজাল্টটা প্রিন্ট করব আমরা, আউটপুট প্রিন্ট। স্টেপ রেজাল্টটাকে প্রিন্ট করব আমরা, রেজাল্ট প্রিন্ট করো। প্রিন্ট করো। স্টেপ 7 এ দেখব শেষ, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, প্রথমে আমরা শুরু করব, তারপর ইনপুট নিব, ইয়ার একটা ইনপুট নিব, তারপর 400 দ্বারা বিভাজ্য হলে লিভ ইয়ার হবে, আর না হলে কি হবে, 4 দ্বারা বিভাজ্য হবে এবং 100 দ্বারা বিভাজ্য হবে না, তখন লিভ ইয়ার হবে, আর না হলে নট লিভ ইয়ার হবে। এই কন্ডিশনগুলো না হলে লিভ ইয়ার হবে না, তখন রেজাল্টটা আমরা প্রিন্ট করে দেব, শেষ করব। এরপর আমরা দেখব ফ্লো চার্ট। ফ্লো চার্টের বিষয়টা কীরকম, প্রথমে স্টার্ট করব, আমরা একটা কালার নেই, ওকে, স্টার্ট। এরপর ইনপুট নেব, ইনপুট একটা ইনপুট ওয়াই দেখি, ওয়াই লিখি, ওয়াই ইনপুট নিলে না, ইয়ারের জন্য ওয়াই আর কি, ইনপুট ওয়াই, ওকে। এরপর আমরা কন্ডিশনে যাব, কন্ডিশনে কি হয়, কন্ডিশনে ওয়াই মডুলাস 400 ইজ ইকুয়াল এদিকে আমি লিখতেছি এভাবে, যদি এটা ইয়েস হয় তাহলে লিভ ইয়ার, ঠিক আছে। না, এখানে যেহেতু আমরা আরেকটা জিনিস দেখি, 4 দ্বারা বিভাজ্য হইতে হবে, হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য হলে লিভ ইয়ার হওয়ার সম্ভাবনা আছে, এইটা বলছে আর কি। আরেকটা জিনিস হচ্ছে 100 দিয়ে বিভাজ্য হইতে পারবে না, তখন লিভ ইয়ার হবে, তাহলে ওই কন্ডিশনটা আমরা আগেও লিখতে পারি, ঠিক আছে। আমরা অ্যালগরিদম অনুযায়ী যদি লিখি তাহলে এভাবে, আমি যেভাবে লিখতেছি ওইভাবে লিখতে পারি। তা এটা যদি ইয়েস হয়, না, এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে 4 দ্বারা যদি বিভাজ্য হয় এবং and y not equal 0 হলে, ইয়েস হলে সেটা হবে লিভ ইয়ার, সেটা হবে লিভ ইয়ার। আর যদি নো হয়, এটা যদি নো হয় তাহলে আমাদের আরেকটা কন্ডিশনে যাইতে হবে, সেটা হচ্ছে y পার্সেন্টেজ এটা মডুলাস চিহ্ন হিসেবে ইউজ হয়, 400 হবে, এটা 100 ইজ ইকুয়াল টু
এটা হইলে আমাদের যদি এটা সত্য হয়, এটা নো হয়, এটা সত্য হয়, হ্যাঁ yes no, এটা যদি ইয়েস হয় তখন লিভ ইয়ার হবে, লিভ ইয়ার। অর্থাৎ 400 দ্বারা বিভাজ্য হলে এটা লিভ ইয়ার হবে। এরপরে এটা নট লিভ ইয়ার। ওকে, একটু লেখা বাঁকা হচ্ছে জন্য সরি আসলে। এরপর আমরা এন্ড করে দেব আর কি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। তাহলে আমাদের প্রবলেম সলভিং শেষ স্টেপ অফ ডেভেলপিং প্রোগ্রামের। এরপরে মানে স্টেপ অফ ডেভেলপিং প্রোগ্রাম অনুসারে যেটা হয় আর কি, প্রথমে প্রবলেম সলভ করতে হবে, এরপরে অ্যালগরিদম, এরপরে ফ্লো চার্ট, এরপরে হচ্ছে সি প্রোগ্রাম। এখন আমরা দেখতে যাব সি প্রোগ্রামটা, ঠিক আছে না? আমরা যদি এটাকে এক লাইনেও কন্ডিশন দিয়ে লিখতে পারি, যার যেটা সুবিধা ওইটা নিয়ে লিখতে পারি। আমি আমার মতো যেটা সহজ হয় ওইটা দেখাই দিই। ইনক্লুড stdio লাইব্রেরি ফাংশনটা লিখে নেব, এরপর int main int y। ওকে, মানে আমরা ডেটা টাইপ দিয়ে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিলাম। এরপর আমরা ওটা প্রিন্ট টাইপ দিয়ে প্রিন্ট f enter the year is equal the। এটা কখন লিখবো, এইগুলো কখন দিব, যখন মান দেওয়া থাকে আর কি, একটা নির্দিষ্ট মান দেওয়া থাকে তখন মান। আর যদি মান নিজেরা লিখি তাহলে এটা লিখলে হয়ে যাবে শুধু, ঠিক আছে? অথবা এভাবে লিখব, মান নিজেরা যদি লিখতে যাই 2018 দিলাম, এভাবেও লিখতে পারি ইন্টিগ্রাল এত এরপরের লাইন আর কি। আর মান দেওয়া না থাকলে আমরা এইগুলা দিয়ে লিখব, যাতে আউটপুটে আমরা এন্টার দ্য ইয়ার ওই অপশনে আমরা ইয়ারটাকে ইনপুট নিতে পারি। স্ক্যানএফ এরপর ওয়াই নিলাম, আর একটা কন্ডিশন নিব আমরা। এরপর কন্ডিশনগুলো আমরা লিখব, ইফ ওয়াই মডিউলাস 4 is equal 0 and y percentage 100 is equal 0। আবার দিলাম লজিক্যাল অর অথবা y মডুলাস 400 মডুলাস 400 is equal 0। ওকে, এখানে দুইটা দিতে হবে কারণ দুইটা আমরা নিলাম, ওই জন্য দুইটা প্যারেন্থেসিস দেব। যদি এরকম হয় তাহলে লিভ ইয়ার সে প্রিন্ট করবে কি, প্রিন্ট। এটাকে আমরা আলাদাভাবে দুইটা ইফ দিয়েও করতে পারি, একটাতেও নিয়ে আসতে পারি। প্রিন্ট
আমাদের কাজ থাকবে কি, সি প্রোগ্রামিং করি বা যে প্রোগ্রামিং করে আমাদের কম লাইনে যত বেশি কোড করা যায় এটা হবে আমাদের প্রোগ্রামিংয়ের জন্য সোজা একটা জিনিস। হ্যাঁ, আমাদের প্রোগ্রামিং ডেভেলপড কতটুকু করছে এটা হচ্ছে আমরা কত লাইনে, কত বেশি লাইনকে কত কম লাইনে নিয়ে আসতে পারছি এটা। আমরা যে ওই পরীক্ষার জন্যই করব বা স্যারের মন মতো করব এরকম বিষয় না, ঠিক আছে? স্যারের মন মতো অবশ্যই করতে হবে, না হলে তার নাম্বার দিবে না, তাই না? প্রিন্ট এফ এভাবে লিখলে আবার নাম্বার না দেওয়ার কোনো চান্স নাই। নট লিভ হিয়ার এখানে দিব, নট লিভ হিয়ার। এইখানে যে আমরা গিয়াগুলো না দেখি, ডাবল কোটেশনগুলো দিতে বলে যায় তখন নাম্বার না দেওয়ার পসিবিলিটিস আছে, কারণ এটা না দিলে তো রান করবে না কোড। ওকে, ওই জন্য তাহলে সি প্রোগ্রাম এইটুকুই, বুঝতে পারছি? আমরা লিফিয়ার নির্ণয়ে সি প্রোগ্রাম করলাম। আবার একটু আমরা বাসায় যদি ভালোভাবে দেখে নেই, প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য এগুলো কোনো বিষয় হবে না, ঠিক আছে? হোমওয়ার্ক থাকবে, 1 নাম্বার হোমওয়ার্ক আমি দেই। 1 নাম্বারে হোমওয়ার্ক থাকবে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়, আমরা করছি বড় সংখ্যা তো হবে ছোট সংখ্যা। সংখ্যার মধ্যে যে ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম, এগুলো আর কি ফ্লোচার্ট, এই তিনটাই করতে হবে একসাথে। তা এরপর হবে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয়ে সি প্রোগ্রাম। যে সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। ওকে, এই দুটো থাকবে হচ্ছে এইচডাব্লিউ, আরটা এইচডাব্লিউ থাকবে কি গ্রেড নির্ণয়ের, ওই যে একটা এইচডাব্লিউ দিলাম না, এটা গ্রেড নির্ণয়ের ফ্লোচার্টটা এইচডাব্লিউ থাকবে, ঠিক আছে? তাহলে আল্লাহ, এরপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা লুপগুলো পড়ব, ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ এতক্ষণ সময় ধরে ক্লাসটি করার জন্য। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাবো, আমি কমেন্টে দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আজকে ক্লাসটি কেমন হলো ফিডব্যাক জানাবো অবশ্যই, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটা, এবং সাবস্ক্রাইব করবা বিইন বিগ ব্যাং পেজটা এবং চ্যানেলটা। সাবস্ক্রাইব, follow and subscribe.